নমস্কার। আজকে আমরা বায়োফ্লক পদ্ধতির যে মাছ চাষ তার দ্বিতীয় পর্বে আছি। তো আজকের এই পর্বে আমরা বেসিক্যালি ডিসকাস করব আপনি কিভাবে একটা ট্যাঙ্ক বা জলাধার প্রস্তুত করতে পারেন, যেখানে আপনি আপনার কন্টিনিউয়াস মাছ চাষটা করতে পারেন। তো সেই প্রেক্ষিতে আমি আমার নিজের বাড়ির ছাদে যেটা কাজ চলছে, এটা রুফটপ বায়োফ্লক ইউনিট আমাদের করছি। এখানে আমার একদিকে আছে একটা টারপোলিন ট্যাঙ্কের স্ট্রাকচার, আর একদিকে আছে আমার একটা সিমেন্টের ট্যাঙ্কের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার দুটোর মধ্যে আমি চেষ্টা করব আপনাদের আজকে একটু কনস্ট্রাকশন পার্টটা নিয়ে বলতে, কারণ বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ আপনারা অনেকভাবে করতে পারেন, কিন্তু যেটা সবাই আজকের দিনে বায়োফ্লক পদ্ধতিতে করে থাকে তার মধ্যে একটা হচ্ছে টারপোলিন বেস ট্যাঙ্ক ফার্মিং, আর একটা হচ্ছে সিমেন্টেড ট্যাঙ্ক বেস ফার্মিং। এবং আজকাল কিছু কিছু জায়গায় বিভিন্ন লোক বিভিন্নভাবে পন্ড লাইনার টাইপের ইউজ করেও বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে যাচ্ছে। তো আমি আমার আজকের এই পর্বে চেষ্টা করব আপনাদের একটা ট্যাঙ্ক প্রস্তুতি করতে গেলে কিভাবে ট্যাঙ্ক বানাতে হয়, কি কি জিনিস আপনাদের লাগবে সেটা নিয়ে ডিসকাস করতে, এবং কতটা স্লোপ মেনটেন করতে হবে, আউটলেটের পাইপটা কোথায় ফিক্স করতে হবে সেটা নিয়ে ফোকাস করতে। তো আশা করি যারা আমাদের এই অ্যাকোয়াডপ্টার সলিউশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আগামী দিনে বিস্তারিতভাবে বিভিন্ন সেশন বায়োফ্লকের উপরে আপনারা উপভোগ করতে পারেন, আপনাদের নলেজ গেইন করতে পারেন, এবং বায়োফ্লক পদ্ধতিতে যে মাছ চাষ সেটার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারেন। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে আমাদের একটা জলাধারের দরকার পড়ে। তো জলাধারটার কী ধরনের হওয়া দরকার সেটা নিয়ে ডিসকাস করার আগে আমি দেখাতে চাইছি ফার্স্টে একটা টারপোলিন বেস যদি স্ট্রাকচার বা জলাধার আমাদের বানাতে হয়, তাহলে আমরা একটা আয়রনের খাঁচা টাইপে বানাতে পারি। সে আয়রনের খাঁচাটা বিভিন্ন লোক বিভিন্নভাবে করতে পারে। কেউ আয়রনের যে শিট পাওয়া যায় সেটা দিয়ে একটা খাঁচা স্ট্রাকচার বানাতে পারে। কেউ যদি চেষ্টা করে যে আয়রনের খাঁচাটাকে গ্রিল মানে শক্ত বেস কোনো স্ট্রাকচারে করতে চায় তাহলে সেটাও করতে পারে। কেউ যদি চায় আয়রনের খাঁচাটাকে দুটো চারটে পাঁচটা পিলার টাইপের দিয়ে ওটাকে ফিক্স করে সেখানে ওটাকে ঝালাই করে ওটাকে স্ট্রাকচার বানাতে পারে। তো আমরা এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি হচ্ছে একটা গ্রিল বেস স্ট্রাকচার, যেখানে আমরা এই পুরো খাঁচাটাকে এই যে ইটের যে স্ট্রাকচার নিচে তৈরি করা হয়েছে তার উপরে এটাকে বেস করে স্ট্রাকচারটাকে আমরা এখানে ফিক্স করা হয়েছে। তো আমরা এখানে যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা জলাধার তৈরি করতে গেলে আপনাকে একটা আয়রনের খাঁচা বা একটা গ্রিলের স্ট্রাকচার বা আপনি হাইড্রন দিয়েও আপনি একটা স্ট্রাকচার তৈরি করতে পারেন। স্ট্রাকচারটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এই স্ট্রাকচারটা জলের যে লোড, যে ভর কেন্দ্র সেটাকে ধরে রাখতে পারে, একটা স্ট্রাকচারে ওটাকে ধরে রেখে সেখানে জলটাকে আবদ্ধ করে রাখতে পারে, তার ভর কেন্দ্রকে মেনটেন করতে পারে। এবং তার পাশাপাশি যে জিনিসটা আছে, বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন লোক একটা স্ট্রাকচার তৈরি করার পরে জলের ভর কেন্দ্র ওরা মেনটেন করতে পারে না। সেই স্ট্রাকচারে আপনি এখানে চারটে পাত টাইপের স্ট্রাকচারের উপরে দিতে পারেন, যেখানে জলের ভর কেন্দ্রটা আমরা খুব সহজে মেনটেন করতে পারি। সেটা হচ্ছে উপরটা স্ট্রাকচার। আমি যদি নিচের দিকে যদি লক্ষ্য করি, এখানে একটা সিমেন্টের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেখানে বেসিক্যালি এই যে স্ট্রাকচার আয়রনের যে স্ট্রাকচারটা আছে সেটাকে আমরা এখানে খুব সুন্দরভাবে রাউন্ড শেপে এটাকে মুড়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে এখানে এই ভর কেন্দ্রটাকে আমরা গ্রাউন্ড লেভেলের সঙ্গে খুব ভালোভাবে মেনটেন করতে পারি। বেসিক্যালি অনেক লোক দুটো বা তিনটে ইটের স্ট্রাকচার দিয়েই নিচের যে স্ট্রাকচারটা হয় ইটের ওটা
অনেকে রেডি করে, এবং কেউ যদি চায় ওটাকে খুব কম ইনভেস্টমেন্টেও নিচের স্ট্রাকচারটা তৈরি করতে পারে, ঢালাই করার দরকার পড়ে না। এবং অনেক জায়গায় যারা একটু চাইছে যে জায়গাগুলো ফ্লাড প্রন, যেখানে বন্যা কবলিত জায়গা হতে পারে, খুব নিচু প্লেন এরিয়া হতে পারে, সেই জায়গায় আপনারা এটাকে ঢালাই করেও মজবুত একটা স্ট্রাকচার দিতে পারেন, যেখানে যাতে জল সমানভাবে সমান ভর কেন্দ্রে একটা বিন্দুতে যাতে আপনার জলের যে ভর কেন্দ্র সেটাকে মেনটেন করে আমরা ড্রেনেজ সিস্টেমটাকে খুব ইজিলি মেনটেন করতে পারি। যেটা সবচেয়ে বেশি বায়োফ্লক সিস্টেমের খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে স্লাজ রিমুভাল, বা স্লাজ যে আমার ট্যাঙ্কে জমা হবে একটা পয়েন্টে, সেটাকে আমি কীভাবে সুন্দরভাবে খুব ইজিলি আমার ট্যাঙ্ক থেকে বের করতে পারি। দেখা গেছে আমাদের বায়োফ্লক ট্যাঙ্কে আজকাল যারা বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ওরা তৈরি করছেন, আমরা স্লোপ মেনটেন ঠিক করে করতে পারি না, যার কারণে প্রায়শই টারপোলিন ট্যাঙ্ক হোক বা সিমেন্টের ট্যাঙ্ক হোক, প্রচুর পরিমাণে অর্গানিক লোড ট্যাঙ্কে জমা হচ্ছে, যার পরে আমাদের ওয়াটার কোয়ালিটির যে পার্ট সেটা প্রায় চেঞ্জেস হচ্ছে, এবং আমরা যে ওয়াটার কোয়ালিটিতে বায়োফ্লকে মাছ চাষ করতে চাই সেই ওয়াটার কোয়ালিটি আমরা মেনটেন করতে পারি না। এই কারণে আপনি যেই ট্যাঙ্কই করুন না কেন, সেটা টারপোলিন হোক বা সিমেন্টের ট্যাঙ্ক হোক, চেষ্টা করবেন 6 থেকে 8 ইঞ্চি যাতে একটা স্লোপ আমরা মেনটেন করতে পারি টু দ্য মেইন পয়েন্ট। আমরা এটা 10,000 লিটারের যদি ট্যাঙ্ক, আমাদের এটা 10,000 লিটারের ট্যাঙ্ক, সে 4 মিটার ডায়া, আমি যেই জায়গা থেকে এটা ডায়া নিয়ে আমি আমার ট্যাঙ্কটাকে প্রিপারেশন করছি, তার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুকে ফোকাস করে আমার এখানে আউটলেটের পাইপটাকে সেই ধরনের ডিপ্রেশন তৈরি করে ওখানে রাখতে হবে, যেখানে আমার সব জায়গার নোংরাটা একটা বিন্দু দেশে জমা হয়, এবং সেটা যাতে আমার ট্যাঙ্কের বাইরে আমি খুব ইজিলি একটা চাবি সিস্টেম যদি আমি করে দিই, যখন আমার দরকার সেই সময় বোধ করে আমি আমার স্লাজটা রিমুভাল করতে পারি। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট, স্লাজ রিমুভাল পার্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমার আজকাল অনেক লোক বটম ক্লিনিং নিয়ে ডিসকাস করে, এবং সেটা বটম ক্লিনিংটা আর কিছুই না, স্লাজ রিমুভালটাকে যত আমি বেশি কন্টিনিউয়াস করব, তত আমার মাছ ভালো থাকবে, ভালো খাবে, তত ভালো ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট হবে, এবং যত বেশি আমার ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট হবে, আলটিমেটলি আমার প্রোডাকশন বাড়বে। তো আমার বায়োফ্লক আর বটম ক্লিনিংয়ের মধ্যে আমি বলবো সেরকমের কোনো ধরনের বিশাল তফাৎ কোথাও নেই। বায়োফ্লক সিস্টেমেও আমরা ওয়াটার এক্সচেঞ্জ করি, স্লাজ রিমুভাল করি, বটম ক্লিনিং সিস্টেমে আমরা একটু কন্টিনিউয়াস বেসিসে করি। তো আমরা যদি আমাদের বায়োফ্লক সিস্টেমটাকে ঠিক সেইভাবেই সেই কনসেপ্টে রাখি, আমরা যে পরিমাণ মাছ আমরা পুকুরে বা ছোট্ট জলাশয়ে বা ছোট্ট একটা সিমেন্টের ট্যাঙ্কে যা প্রোডাকশন করতে পারবো, যদি আমাদের ওয়াটার কোয়ালিটি আর আমাদের স্লাজ রিমুভালের পার্ট আমরা ঠিকঠাক মেনটেন করে, আমরা তার থেকেও বেশি পরিমাণে মাছ আমাদের এই বায়োফ্লক সিস্টেমে করা সম্ভব। আরেকটা পার্ট যেটা টারপোলিন বেস বায়োফ্লক সিস্টেমের লোকেদের সবচেয়ে বড় সমস্যায় পড়ে, সেটা হচ্ছে আমরা যখন টারপোলিন ফিক্স করি, তার বটমের পার্টে যে টারপোলিনটা ফিক্স করি তাতে প্রচুর পরিমাণে আমরা ভাঁজ তৈরি করি। সেই ভাঁজের কারণে প্রায় সময় দেখা যায় অর্গানিক লোডগুলো যেটা স্লাজ হয়ে আমার ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা, সেটা প্রায় ওই ভাঁজগুলোর ফাঁকে আটকে থাকে। আমরা যখন টারপোলিন ফিক্স করব, চেষ্টা করব যত স্মুথ একটা সারফেস টারপোলিনের মেনটেন করতে, যাতে সমস্ত জায়গার নোংরা বস্তু আমার এক বিন্দুতে মানে স্লাজ রিমুভাল পয়েন্টে এসে জমা হয়। যত বেশি ট্যাঙ্কে আমার টারপোলিনে ভাঁজ পড়বে, তত বেশি আমার অর্গানিক লোড আমার ট্যাঙ্কে পড়ে থাকবে, এবং তত বেশি পরিমাণে আমার অ্যামোনিয়াটাও জলে তৈরি হয়ে আমার ওয়াটার কোয়ালিটিটাকে ডিটোরিয়েট করবে। তাই চেষ্টা করবেন যার যেখানেই টারপোলিন লাগান না কেন, স্মুথ সারফেসে টারপোলিনটাকে টেনে খুব সমানভাবে সমান্তরালভাবে টারপোলিনটাকে ফিক্স করবেন, যাতে সমস্ত জায়গার নোংরাটা একই বিন্দুতে এসে জমা হয়।
আমাদের এই যে যেটা ব্রিক ওয়ালে আমরা স্ট্রাকচার বানিয়েছি, যে কনক্রিটের একটা সিমেন্টের ট্যাঙ্ক আমি আগেই বললাম, এটা কিন্তু 5 ইঞ্চির ওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। অনেক একটা বদ্ধ ধারণা আছে যে 5 ইঞ্চি ওয়াল আমরা যদি ট্যাঙ্ক তৈরি করি সেখানে আমাদের স্ট্রাকচারটা ভায়াবল নয়, স্ট্রাকচার যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো আমরা অলরেডি এখানে সেই ধরনের 5 ইঞ্চি ওয়ালের স্ট্রাকচার দিয়ে ব্রিক ওয়ালের স্ট্রাকচার রেডি করে এতে আমরা অলরেডি 10 দিন ধরে জল রেখে দিয়েছি, যে জল আমরা ট্যাঙ্কটাকে শোধনের পারপাসে আমরা ইউজ করছি। তো আমি যে পয়েন্টটা বারে বারে জোর দিতে চাইবো, ভালো ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট নিয়ে, ভালো যদি আপনার স্ট্রাকচারাল ভিউটা যদি আপনার ক্লিয়ার হয়, সেই ধরনের স্ট্রাকচার নিয়ে যদি আপনি এগোন, তাহলে আগামী দিনে আপনার স্ট্রাকচারটা ভায়াবল হবে, তার সেই স্ট্রাকচারের লংজিভিটি আপনার অনেক গুণ বাড়বে। আমরা এখন আরেকটা ফেজে দাঁড়িয়ে আছি, যেখানে সিমেন্টের কনক্রিট স্ট্রাকচারের সিমেন্টের স্ট্রাকচার বানিয়ে তাতে আমরা মাছ চাষ করতে যাচ্ছি। আমি আমার আগের যেটাই বলতে চেয়েছি যে টারপোলিন বেস আপনারা কালচার করতে পারেন, তার সঙ্গে সিমেন্টের বেস স্ট্রাকচার করা যেতে পারে, যেখানে আপনারা মাছ চাষ করতে পারেন। আমরা অলরেডি এই সিমেন্টের যে স্ট্রাকচার আছে, আমাকে আগের ভিডিওতে অনেক লোক বলেছেন যে সিমেন্টের স্ট্রাকচারে কি রুফটপে সেই স্ট্রাকচার ভরকেন্দ্র নিতে পারবে, বা আমার ছাদটা কি সেই ধরনের টেকসই হবে যে সেই লোডটা নিয়ে মাছ চাষ করতে পারেন। আমাদের এই ট্যাঙ্কটা হচ্ছে বেসিক্যালি 10,000 লিটার, তো 10,000 লিটারের ট্যাঙ্কটা সেই কি আমার ছাদ নিতে পারবে? তাহলে আমি বলতে চাইবো, যারা জানতে চাইছিলেন, আমরা এই ট্যাঙ্কটা এখন অলরেডি ফিল আপ করে নিয়েছি জল দিয়ে। এখন আমাদের ট্যাঙ্ক সিমেন্টের ট্যাঙ্ক শোধনের কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি আমরা এখানে মাছ ছাড়বো। তো যারা বলতে চাইছিলেন যে ট্যাঙ্কে সম্ভব কি না, তাদের জন্য বলবো অলরেডি জল দিয়ে আমরা এখানে অলরেডি লোড তৈরি করে রেখেছি, এখনও উইদাউট এনি প্রবলেম, স্ট্রাকচার ইজ স্টিল লাইভ। তো এরকম স্ট্রাকচারে আমি বলবো কেউ যদি আগামী দিনে করতে চান, তারা যদি কেউ আগ্রহী থাকে স্ট্রাকচার করতে, তারা আমাদের অ্যাকোয়াডক্টর সলিউশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উই হ্যাভ এক্সপার্টস যারা আপনাকে এই ধরনের স্ট্রাকচারের ভায়াবিলিটি, ইকোনমিক্যাল লংজিভিটি আপনাকে সেই ধরনের স্ট্রাকচার আপনার জন্য দিতে পারে। তো সেই পারপাসে আমি বলতে চাইবো, যারা পার্মানেন্ট স্ট্রাকচার নিয়ে ডিসকাস করতে চান, পার্মানেন্ট স্ট্রাকচারে মাছ চাষ করতে চান, তাদেরকে বলবো আপনারা সিমেন্টের বেস স্ট্রাকচারে মাছ চাষ করতে পারেন। সিমেন্টের বেস স্ট্রাকচারে যেটা মেইন পয়েন্ট থাকার, স্ট্রাকচারটার ভেতরে আপনারা প্লাস্টার করার পরে ট্যাঙ্কটাকে শোধন করতে হয়। সেই শোধন আপনারা বিভিন্নভাবে করতে পারেন। কেউ কলা গাছ গোবর পচিয়ে 15 দিন 20 দিন রেখে শোধন করে, কেউ পটাশিয়াম পারম্যাঙ্গানের ব্লিচিং পাউডার দিয়ে শোধন করে, কেউ ইপক্সি পেইন্ট দিয়ে ওটাকে শোধন করার চেষ্টা করে, কেউ বিভিন্ন ধরনের অয়েল পেইন্ট ব্যবহার করে সেটা করতে পারে। তো আমি এখানে যে জিনিসটা বলতে চাইছি, যে সিমেন্টের ট্যাঙ্কও যদি আপনার করতে হয়, সেখানেও কিন্তু আপনাকে একটা স্লাজ রিমুভালের পয়েন্ট রাখতে হবে, যেখানে আপনার খুব ইজিলি আপনার ট্যাঙ্কে সমস্ত ধরনের অর্গানিক লোড বাইরে আপনি বের করতে পারেন। এবং সেখানেও আপনাকে 6 থেকে 8 ইঞ্চির একটা স্লোপ মেনটেন করতে হবে মাঝখানের পয়েন্টে রেখে, যাতে আপনার ইজিলি আপনার স্লোপ মেনটেন করে আপনার নোংরা বের করতে পারেন। আমাদের এই সিমেন্টের ট্যাঙ্কটাও বেসিক্যালি 10,000 লিটারের। তো একই রুফে আমাদের একটা টারপোলিন ট্যাঙ্ক তৈরি হচ্ছে 10,000 লিটার, অলরেডি আরেকটা সিমেন্টের ট্যাঙ্ক 10,000 লিটার, টোটাল 20,000 লিটারের স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারে যেটা আমি বারবার আপনাকে বলতে চাইছি, স্ট্রাকচার যখন বানাবেন তখন প্রপার ডাইরেকশন নিয়ে স্ট্রাকচার বানাবেন, যাতে স্ট্রাকচারের ভায়াবিলিটি, লংজিভিটি এবং ইকোনমিক্যাল ভায়াবিলিটি অনেক দিনের হয়। আদারওয়াইজ স্ট্রাকচার কিন্তু কিছুদিন পরে কোলাপস হওয়ার চান্সেস বেশি থাকে। তো আজকে আমাদের এই পর্বে আমরা ডিসকাস করেছি যে একটা ট্যাঙ্ক বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার আগে একটা ট্যাঙ্ক কীভাবে আপনারা বানাবেন, কি কি আসপেক্ট আপনাকে ভাবতে হবে, কি কি জিনিস নিয়ে আপনাকে এগোতে হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা এর থেকে কিছু বিশেষ তথ্য জানতে পারবেন। এবং আপনাদের যদি আরও বেশি তথ্য জানার দরকার মনে হয়, আপনারা অ্যাকোয়াডক্টর সলিউশনের ইউটিউব পেজে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা অ্যাকোয়াডক্টর সলিউশনের ফেসবুক পেজেও লাইক করে আপনাদের ভিউ শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, যেখানে থাকুন না কেন সুস্থ থাকবেন এবং স্টে সেফ, এবং একটা নিজের
সেফটি মেনটেন করে অন্যদেরও সেফ থাকার জন্য উৎসাহিত করবেন। নমস্কার।